2000 ছাত্র জনতাকে তো 2000 পুলিশই হত্যা করেছে, তাদের মধ্যে কতজন গ্রেপ্তার হয়েছে। আপনারা সেইগুলা করছেন না, কিন্তু আপনারা অন্যান্য এই যে 2018 সালে ছাত্ররা, ছোট্ট বাচ্চারা যদি বলে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, আপনি 2024 সালে আজকে কেন বলবেন না রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে? আসলে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রের কথা বলা হয়েছে, আসলে কি ধরনের ঘোষণা আসতে পারে এবং রাজনীতিতে এর প্রভাব কি ধরনের হতে পারে বলে আপনি মনে করেন? রাজনৈতিক দলের শুধু ক্ষমতায়নের মধ্য দিয়ে বা রাজনৈতিক দলের শাসনের মধ্য দিয়ে বাংলাদেশ আগামীতে আর চলবে না। একটা ডাকাত সরকার ছিল যাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে ক্ষমতা জোর করে দখল করা। আপনার এই সংবিধানের ক্ষমতা কাঠামো পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প নাই। কেউ কেউ ক্ষমতার স্বাদ নিয়েছেন, কেউ কেউ দেখা যাচ্ছে যে 9 দিনে 22 বার 23 বার হেলিকপ্টারে ভ্রমণ করছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি ও রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। দর্শক, আপনারা জানেন আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ঘোষণাপত্র ও রাজনীতি। এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে 2 জন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দিব আপনাদের সাথে। প্রথমেই আমার বাঁ পাশে আছেন হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য বিএনপি। এরপরেই আছেন শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আলোচনা শুরু করতে চাই প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে 31 ডিসেম্বর একটি ঘোষণাপত্র প্রকাশ করা হবে এমনটি বলা হচ্ছে এবং একটি সংবাদ সম্মেলন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা বিপ্লবের একটি মাত্র ধাপ অতিক্রম করেছি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরো আগে আসা প্রয়োজন ছিল। আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সবাইকে ধারণ করতে পেরেছিল, এই ঘোষণাপত্র সবার আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে। প্রথমে যেতে চাই শহীদউদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে আসলে ঘোষণাপত্রে কি আসতে পারে বা কি ধরনের আভাস দিচ্ছেন সার্জিস আলম? এটাতে প্রভাব কি পড়বে আসলে বাংলাদেশের রাজনীতিতে? এই ঘোষণাপত্র কি ধরনের প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক হেলেনা পাচ্ছেন, আপনাকেও ধন্যবাদ। আজকে এই বিষয়টি তো বেশ আলোচনার বিষয় যে তারা যে সংবাদ সম্মেলন করে যে কথাটি বলেছেন নতুন ঘোষণাপত্র দেওয়ার কথা, সেটি আসলে প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সেই বিষয়ে তো পরিষ্কার ধারণা পাওয়া যাবে না। তবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং তার পরবর্তী সময় যেই কথাগুলো তারা বলবার চেষ্টা করেছে এবং মোটা দাগে সারা বাংলাদেশের মানুষে একই রকম কথাটাই বলবার চেষ্টা করেছে যে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই আমরা। যে বাংলাদেশ 15.5 বছর মোটা দাগে 54 বছর পর্যন্ত বাংলাদেশকে শাসন করেছে, যে শাসন ব্যবস্থা, সেটিকে বদলে দিয়ে নতুন একটি ক্ষমতা কাঠামো তৈরি করবার একটা এজেন্ডা জাতির সামনে উপস্থিত হয়েছে। 5 আগস্টের পরে বা জুলাই গণ অভ্যুত্থানের পরে সেই বিষয়টি কিভাবে বাস্তবায়িত হবে বা সেই জন আকাঙ্ক্ষার জায়গাটা কোন কোন শক্তি কিভাবে ধারণ করছে সেই বিষয়ে কিছু কিছু বিভাজন তৈরি হয়েছে। ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে অথবা এই গণ অভ্যুত্থানে যারা প্রথম সারিতে ছিলেন, রাজনৈতিক দলসমূহ দীর্ঘ সময় ধরেই এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে এবং তাদের গুম খুন হত্যার শিকার হইতে হচ্ছে। বিশেষত বড় একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেতাকর্মীদের অনেক বেশি আত্মত্যাগের বিষয়টি আছে। কিন্তু একই সাথে যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ আকাঙ্ক্ষাটা যে ব্যাপ্তিটা পেয়েছে বা যে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে, সেটি একটা উল্লেখযোগ্য অংশ। সেইটিকে বাংলাদেশটাকে পাল্টিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষমতা কাঠামোর ভেতরে যেই ভূত বীজ বপন করা আছে, বাংলাদেশের স্বৈরাচারী উৎপাদনের যে কারখানায় সংবিধান, যেখানে এক ছোট ক্ষমতা দেওয়া আছে একজনের হাতে, যেখানে 70 অনুচ্ছেদের মতো একটি এমপিদেরকে দলদাসে রূপান্তর করবার এক ধরনের একটি সাংবিধানিক প্রক্রিয়া আছে, যেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার ভারসাম্য নাই, যেখানে শুধুমাত্র রাজনৈতিক দলের শাসনকেই ক্ষমতায়ন করা হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলের শুধু ক্ষমতায়নের মধ্য দিয়ে বা রাজনৈতিক দলের শাসনের মধ্য দিয়ে বাংলাদেশ আগামীতে আর চলবে না। এর সাথে বাংলাদেশের সকল সমাজ শক্তিসমূহ, সকল শ্রম কর্ম পেশার মানুষ, সকল ক্ষেত্রে সকল মেধাবী মানুষ এবং যারা আমার তৃণমূলের, আমার কৃষক, আমার রেমিটেন্স যোদ্ধা, আমার গার্মেন্টস কর্মী, এই সকল মানুষদের ক্ষমতায় অংশীদারিত্ব যদি নিশ্চিত আমরা করতে পারি, তাহলে টেকসই গণতন্ত্রের কথা যেটি বলছি, নতুন বাংলাদেশের কথা যেটি বলছি, সেটি পথে আমরা যেতে পারবো। সেই ক্ষেত্রে এই ছাত্রদের সংগঠনের পক্ষ থেকে একটি আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। আমরা মনে করছি যে আকাঙ্ক্ষাটা গণতন্ত্রকে তার যথাযথ পথে হাঁটতে দিবে, যেই
গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হবে, যে গণতন্ত্র গত 15.5 বছরের যে দুঃশাসনের স্মৃতি আমাদের আছে, যে লুণ্ঠনতন্ত্রের স্মৃতি আমাদের আছে, যে গুম খুম হত্যার যে স্মৃতি আমাদের আসে, সেদিকে আমাদেরকে ফেরত নেবে না। সেই জন্য আগামী দিনে আপনি যেই প্রক্রিয়ায় যান না কেন, যে আজকে যে বিতর্কগুলো আছে, যে নির্বাচন আগে পরে নানাবিধ আমরা স্টেক হোল্ডার যারা আছে অনেক কথা আছে, কিন্তু একটা কথা পরিষ্কার যে এই ব্যবস্থাপনা বহাল রেখে, এই ফ্যাসিস্ট এই ব্যবস্থাপনা বহাল রেখে যারাই রাষ্ট্র ক্ষমতা যাবেন না কেন তাদেরকে ফ্যাসিবাদী পথে যেতে বাধ্য করবে এই ক্ষমতা কাঠামো। সুতরাং ফ্যাসিস্টকে আমরা হটিয়েছি, পালিয়ে গেছেন, কিন্তু ফ্যাসিবাদী যে ব্যবস্থাপনা এখানে তারা রেখে গেছেন বা আগের থেকে এটি বিরাজমান ছিল, সেটিকে মূলোৎপাদন করবার আজকে নতুন রাজনীতি। সেই রাজনীতির ক্ষেত্রে এই ছাত্র যুবকরা যে উদ্যোগ নিয়েছে, তারা আমরা সামনে দেখব তাদের সেই বিষয়গুলা সেখানে কিভাবে আছে, তারপরে এই বিষয়ে মন্তব্য করা যাবে। জি, ধন্যবাদ। হেলেন জেরিন খান, আপনার কাছে একই বিষয়ে জানতে চাই, আসলে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রের কথা বলা হয়েছে, আসলে কি ধরনের ঘোষণা আসতে পারে এবং রাজনীতিতে এর প্রভাব কি ধরনের হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে ভাই এখানে এসছেন এবং মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 31শে ডিসেম্বর ঘোষণাপত্র দিবে সমন্বয়ক এবং নাগরিক কমিটি, এবং এটা নিয়ে একটা শ্বাস রব এবং চারিদিকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা দীর্ঘ 5 মাস পরে, যদিও তারা বলছে যে নতুনভাবে বিপ্লব বাংলাদেশে যে সংগঠিত হয়েছে সেটাই তারা মানে জাতির কাছে উপস্থাপন করতে চায়, তো এইটা তো 5 মাস ইতিমধ্যে চলে গিয়েছে। আপনারা জানেন যে 5 মাস একটা দীর্ঘ সময়, কখনো কখনো 5 মাস 5 বছর কিংবা আরও বেশি সময়ের মতো মনে হয়। সেটাই কিন্তু বর্তমানে হচ্ছে, যে এই 5 মাসে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক প্রত্যাশা করেছিল, যেহেতু দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার, একটা আমি বলবো ফ্যাসিস্ট সরকার না, এটা লুটেরা সরকার, একটা মাফিয়া সরকার ছিল, যারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। একটা ডাকাত সরকার ছিল, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে ক্ষমতা জোর করে দখল করা এবং বাংলাদেশ রাষ্ট্রটিকে দুর্বল করা এবং বাংলাদেশ থেকে ক্ষমতার বিনিময়ে টাকা পাচার করা, আরেকটি পার্শ্ববর্তী দেশের একটা করদ রাজ্যে পরিণত করা। এই কাজগুলোই, এবং এই কাজগুলো করবার জন্য যা যা করা দরকার, একটা পার্শ্ববর্তী রাষ্ট্রকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়েছিল। এবং এবং দেখা গিয়েছে যে এই তাদের এই মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য তারা কয়েকটি কাজ বিশেষভাবে করেছে। সেটা দেখা গিয়েছে যে তারা যে কাজগুলো করেছে, একটা হলো যে দুর্নীতি তো করেছে, আর একটা হলো তাদের প্রশাসনকে অ্যাবসুলেট করেছিল। সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, কিংবা বিচারালয় বলেন, এই জায়গাগুলো তারা অ্যাবসুলেট করেছিল একদম তাদের মাফিয়াতন্ত্রে বিশ্বাসী যে সমস্ত তাদেরই নেতাকর্মীরা, তাদেরকে দিয়ে। এবং এই বাংলাদেশে এরকম একটা বিরাজমান অবস্থায় বাংলাদেশে তিনটি নির্বাচন, বিশেষ করে আমরা বলতে পারি 2014, 2018 এবং 2024-এর যে নির্বাচন, এবং 2008 নিয়েও অনেক বিতর্ক আছে, তারপরেও সেটা না হলে এখানে বিশেষভাবে উল্লেখ নাই করলাম। আমি এই 3টি নির্বাচনকে কেন্দ্র করে, এবং এই 3টি নির্বাচন, যেটা 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 2018 হলো দিনের ভোট রাতের নির্বাচন, এবং 2024 আমিডামের যে নির্বাচন, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে তারা যেই কাজটি করেছিল সেটা হলো ক্ষমতায় থাকা। এবং তারপরে জুলাই, এবং এই যে দীর্ঘ সময় 17 বছর, এই 17 বছর তারা ক্ষমতায় থাকাকালীন সময় আরেকটি বিশেষ কাজ করেছে, সেটা হল যে বিরোধী মত এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করবার জন্য তারা একেবারেই মানে ভীষণভাবে কাজ করেছে, নিরলসভাবে কাজ করেছে। এবং তাদের মূল টার্গেট ছিল জাতীয়তাবাদী দল, কারণ তারা বিশ্বাস করতো যে জাতীয়তাবাদী দল যতদিন থাকবে ততদিন তাদের একটা আতঙ্ক থাকবেই, এবং তারা তাদের কাজটি পরিপূর্ণভাবে করতে পারবে না। এবং সেই জায়গায় আমরা দেশি বিদেশি সব ধরনের সহযোগিতা তাদের পেতে দেখেছি। এবং এই জাতীয়তাবাদী দলকে আপনারা জানেন, এই 17 বছর আমাদের নেতা কর্মী সমর্থক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের সংগ্রামী মহাসচিব, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, স্থায়ী কমিটির মেম্বার, আমাদের স্থায়ী কমিটির মেম্বার গুমও হয়ে গিয়েছিল, এবং তাকে বাংলাদেশ থেকে গুম করা হয়েছে, পরবর্তীতে তাকে ভারতে পাওয়া গিয়েছে। এবং আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী
আমি মনে করি কোটি কোটি নেতাকর্মী যারা এই 17 বছর অনেকে বাড়িতে থাকতে পারে নাই, অনেকের জায়গা জমি দখল হয়ে গিয়েছে, অনেকের চাকরিচ্যুত হয়েছে, অনেককে গুম হতে হয়েছে, অনেকে খুন হয়েছে, এত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 75-76 বছর বয়সে তাকে এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু জেলে যেতে হয়েছে এবং ভুয়া মামলায় বলা হলো 2 কোটি টাকার মিথ্যা মামলা দেওয়া হলো, যেখানে 8 কোটি টাকা পাওয়া গিয়েছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং এই সব কিছুই করা হয়েছে যা এবং এর বিনিময়ে এই 17 বছর আমাদের নেতা কর্মীরা এতটা সংগ্রাম, এতটা জীবন বিলীন করে দেওয়া, এত জেল জুলুম, এগুলো সব কিছু করে একটা পর্যায়ে এবং জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড হয়েছে 1,500, কেউ বলে থাকে 2,000, আমরা এখন পর্যন্ত পাই নাই। 5 মাসের মধ্যে যেই বিষয়টি সবার আগে করা উচিত ছিল সেটা হচ্ছে যে এই জুলাই আগস্টে এই 36 দিনে যে নির্মম হত্যাকাণ্ড হলো, কতজন প্রকৃত অর্থে নিহত হয়েছে এবং কতজন অসুস্থ হয়েছে। গতকালকে আমরা দেখলাম যে এই যে একটা যে ফোরামের একটা সংগঠন, একটা যে সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে এবং সুশীল সমাজদের নিয়ে যে একটা আলোচনার আয়োজন করেছিল, সেখানে আমরা একজন বিশেষ করে জুলাই আগস্টের একজন ছাত্র নেতার বক্তব্য শুনেছিলাম, কি নির্মম। তারা বলেছিল যে 2000 ছাত্র জনতাকে হত্যা করা হলো, 2000 ছাত্র জনতাকে তো 2000 পুলিশই হত্যা করেছে। তো তারা কোথায়? তাদের মধ্যে কতজন গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে কতজন জেলে গিয়েছে? আপনারা সেইগুলো করছেন না, কিন্তু আপনারা অন্যান্য এই যে নতুন দল গঠন করার চেষ্টা করছেন। কেউ কেউ দেখা গিয়েছে যে উপদেষ্টা মণ্ডলীতে চলে গিয়েছেন, কেউ কেউ ক্ষমতার স্বাদ নিয়েছেন, কেউ কেউ দেখা যাচ্ছে যে 9 দিনে 22 বার 23 বার হেলিকপ্টারে ভ্রমণ করছেন। তো এই বিষয়গুলো এখন হয়েছে কি, যারা চলে গিয়েছেন তো গেছেনই, কিন্তু তাদের পরিবারগুলা এবং যারা এই যে অসুস্থ অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় যারা এখনো হসপিটালে আছে, যারা অসুস্থ অবস্থায় বেডে কাতরাচ্ছে, তাদেরও তো ঠিকভাবে কিন্তু খোঁজখবর নেওয়া হচ্ছে না, তাদেরও প্রকৃত তাদের যে ন্যায্য চিকিৎসা দরকার সেটাও কিন্তু তারা পাচ্ছে না। তো এইগুলো কিন্তু সবার আগে করা দরকার ছিল। এখন আমরা দেখছি সেইগুলো কাটিয়ে এখন নতুনভাবে আর একটা আমরা দেখছি কি, এই উপদেষ্টা মণ্ডলী বিশেষ করে আপনারা সবচাইতে শুধু বাংলাদেশে না, আমি মনে করি সারা পৃথিবীতেই সবচাইতে বিখ্যাত লোক, কিংবা অনেকে মনে করে অনেক গ্রহণযোগ্য লোক, এবং আমরাও মনে করি সবচাইতে বিখ্যাত বাংলাদেশের একটা অ্যাসেট যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এমন একটা জায়গায় নিয়ে আসছেন যে তাকেও কিন্তু বিতর্কিত করা হচ্ছে এবং তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা ছিল, কিন্তু তার সাথে যে যাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হলো তাদের নিয়ে তো চরম বিতর্ক এবং এই বিতর্কের এমন একটা জায়গায় গিয়েছে এবং তাদের অনেক 80% দেখা গিয়েছে যে নানাভাবে বিতর্কিত হচ্ছে এবং যাদের এই 17 বছরে বিন্দুমাত্র কোনো অবদান ছিল না, যা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা একদিনের জন্য সোচ্চার ছিল না, তারা একদিনের জন্য জেলে যায় নাই, একদিনের জন্য তারা নির্যাতিত হয় নাই, নিপীড়িত হয় নাই, সেই সমস্ত লোকগুলা কিন্তু দেখা গিয়েছে বসে গিয়েছে। তো এমন একটি অবস্থায় এখন বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত যেই দলটি এবং যেই দলের অভিজ্ঞতা আছে, যেই দলটি সরকারে যেমন থেকেছে বিরোধী দলে থেকেছে এবং যেই দলের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা আছে, এবং আমরা বিশ্বাস করি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে এই বাংলাদেশকে অতীত দিনে আমরা যেমন রক্ষা করেছি আগামী দিনে রক্ষা করতে চাই। সেই কারণেই আমরা কিন্তু যখনই যেখানে ভুল দেখছি সেগুলো কিন্তু আমরা শুধরাতে। ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে, আলোচনায় যেতে চাই। শহীদউদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে আসলে আমরা আজকে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে হাসনাত আব্দুল্লাহ যিনি বলেছেন যে ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে এবং আরেকটি বিষয় বলেছেন আওয়ামী লীগকে বাংলাদেশেও অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী সরকার, তাদের অপ্রাসঙ্গিক ঘোষণা করার বিষয়টা ঠিক আছে প্রাসঙ্গিক, কিন্তু মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে বলা হচ্ছে 72-এর সংবিধানকে মূলত। তাহলে এই বক্তব্যকে আপনি ধন্যবাদ। এই কথা যাওয়ার আগে আপা অনেকগুলা কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে।
এই সরকারটিকে আমরা যে ডক্টর ইউনূসের যে সরকার, এটি কিন্তু আমাদের সকলের সরকার। এই সরকার তার পরিচালনা করবার যে চ্যালেঞ্জগুলো আমরা দেখছি বা আমরা ইতিমধ্যে বলেছি, আমরা যেসব জায়গায় সমালোচনা করবার কথা সেগুলো নিশ্চয়ই আমরা করব, কিন্তু এই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে এবং 100 বছরের ভিতরে একটি ঘটনা, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেখানে সরাসরি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দেয়া নেই, যেখানে সরাসরি কোনো নেতা নেতৃত্ব দেয়া নেই, সেটি অনেকগুলো মানুষের সমন্বয়, অনেকগুলো ছাত্র সমন্বয় এক ধরনের একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। যে ইতিহাস সবার অংশগ্রহণে ছাত্র জনতা রাজনৈতিক দল, খুঁজলে আপনি এই জাতীয় গণ অভ্যুত্থানের কোনো চরিত্র বা কোনো উদাহরণ আপনি দিতে পারবেন না। সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারকে আমরা নিয়ে এসেছি, কেউ কিন্তু স্বেচ্ছা আসে নাই, আমরা তাদের নিয়ে এসেছি। এবং তাদের চ্যালেঞ্জ শুধু একটা না, এই গণ অভ্যুত্থানের পরের প্রতি গণ অভ্যুত্থান করবার বা পতিত স্বৈরাচার ফিরে আসবার যে চেষ্টা অহরহ প্রতিনিয়ত হচ্ছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা, 17.5 বছরের যে জঞ্জাল সেটিকে মোকাবেলা করা, একই সাথে লুণ্ঠনতন্ত্র প্রতিষ্ঠা করার যে বিধিবিধান, যে ব্যবস্থাপনা এখানে রেখে গিয়েছে সেটিকে পরিষ্কার করা, এটিকে একদম সহজ ভাবলে কিন্তু একদম সহজ ভাববার কোনো সুযোগ নেই। ইটস এ বিগ চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করার ক্ষেত্রে যে কোনো মানুষের দক্ষতার ঘাটতি থাকতে পারে, অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, সেই জায়গায় আমরা নিশ্চয়ই সমালোচনা করছি। এবং মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা, জনজীবনের স্বস্তির জায়গাটা, আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে অনেক জায়গায় উল্লেখযোগ্য পরিবর্তন, উন্নতি হয়নি। কিন্তু যে চ্যালেঞ্জগুলো নেওয়া হয়েছে, যে বাংলাদেশের সংবিধানটা কী হবে সেটি নিয়ে কমিশন করা হয়েছে, জনপ্রশাসন কী হবে সেটি নিয়ে কাজ করা হচ্ছে, নির্বাচন কমিশন কীভাবে পুনর্গঠিত হবে সেটি নিয়ে কাজ করা হচ্ছে, স্থানীয় সরকার কীভাবে কাজ করবে সেটি নিয়ে কাজ করা হচ্ছে, যেগুলো সবগুলাকেই একদম তলানিতে নিয়ে গিয়েছিল পতিত শাসক। সেগুলোর কোনো অস্তিত্ব নাই, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে কাজ করছে না, কোনো সংস্থা কাজ করছে না। এগুলোকে পুনর্গঠন এবং কোন পদ্ধতিতে আগামী দিনে সেগুলো কাজ করবে, সেগুলো যে ব্যাপক একটা কাজ, এটি আমরা যদি বুঝতে একটু ভুল করি তাহলে আমাদের ঘাটতি জায়গাটা হবে। আর যে কথাটি আপনি বলছিলেন যে তারা গণ অভ্যুত্থানের মধ্যে মুজিববাদী সংবিধানের কথা যেটা বলা হচ্ছে, একটি হচ্ছে 72-এর সংবিধান বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে প্রতিফলন ঘটায়নি। আপনি মুজিবনগর সরকারের ঘোষণাপত্র আপনি পাঠ করেছেন, দেখেছেন, সেখানে বলা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য আমরা মুক্তিযুদ্ধে যাচ্ছি এবং মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে। 72-এর সংবিধানে কিন্তু এই তিনটি শব্দের একটাও নেই। সাম্যের কথাও লেখা নেই, সুবিচারের কথাও লেখা নেই, ন্যায্যতার কথাও লেখা নেই। কথাটা বলছি এই কারণে, এই দার্শনিক ত্রৈদার্শন যেটিকে আমরা বলি, দার্শনিক এই ভিত্তি যদি থাকতো সংবিধানে, তাহলে সংবিধানের যেসব বিধিবিধানগুলো তৈরি করা হতো, সাম্য এক শব্দ দিয়েই সারা বাংলাদেশের ভবিষ্যৎ চিত্রটা কি সেটি বোঝা যেত। মর্যাদা মানে হচ্ছে যে আপনাকে মেরে ফেলবে না, আপনাকে অপদস্থ করবে না, ইউনূস সাহেবকে পদাতে ফেলে দেওয়া হবে না, এই যে মানুষকে প্রতিনিয়ত অপমান করা, মানে কোনো আইন কানুন বিধিবিধান ছাড়া আপনাকে মেরে ফেলা, আপনার গুম করা, আপনি গুমের কাহিনী আমরা শুনেছি, টকশোতে আমরা নূর খান লিটনের মুখ থেকে শুনেছি, শিহরিয়ে উঠবার মতো ঘটনা, যেটি আমরাও ভাবতে পারিনি যে গুমের এই চরিত্র বা এইভাবে। সংবিধান কেন্দ্রিক আপনার মন্তব্য কি? আমি বলছি যে এই সংবিধান উপনিবেশিক কাঠামোর একটি সংবিধান। এখানে ক্ষমতা কাঠামো তৈরি করা হয়েছে পেস্ট অ্যান্ড কাট অ্যান্ড পেস্টের মধ্য দিয়ে। এখানে দেখেন, ব্রিটিশদের অনুকরণে আমাদের সংবিধান করা হয়েছে। ব্রিটিশদের সংবিধানে গণতন্ত্র আছে, আর আমাদের সংবিধানে মানে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে একরকম, আর তার ক্ষমতা কাঠামো তৈরি করা হয়েছে একছত্র ক্ষমতার মালিক বানানোর জন্য। এবং 54 বছরে যারা যখন ছিলেন, যেভাবে ছিলেন, তারা একছত্র ক্ষমতার মালিক ছিলেন। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪র্থ সংশোধনীর মধ্য দিয়ে, যে বাকশাল প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে স্বৈর শাসনের প্রথম এবং একমাত্র উৎপত্তিস্থল তৈরি করেছিলেন, এবং তিনিই একমাত্র বাংলাদেশের প্রথম অনির্বাচিত প্রেসিডেন্ট বাকশালের মধ্য দিয়ে হয়েছেন। মানে স্বৈর শাসন কীভাবে তৈরি করেছে এই সংবিধান। এবং সেই জায়গায় গত 15.5 বছর দেখলাম যে এই সংবিধান আসলে আর কিচ্ছু নাই। এখন কথা হচ্ছে যে এই সংবিধানটা পুনর্লিখন হবে, সংশোধন হবে, সংস্কার হবে, নতুন করে সংবিধান তৈরি করবেন, এই বিষয় আমাদের নানা মতামত আছে, ভিন্নতা আছে। কিন্তু একটা লক্ষ্য এটি নির্ধারণ করা হচ্ছে, আমাদের নতুন কিছু করবার আছে, নতুন কিছু করতে হবে, পেছনের দিকে ফেরা যাবে না। কারণ এই 15.5 বছরের দুঃশাসনকে যদি আপনি বদলে দিতে চান, এদের থেকে যদি বেরিয়ে আসতে চান, আপনার এই সংবিধানের ক্ষমতা কাঠামো পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প নাই। এখানে ছোট্ট করে একটু বলি, আজকে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র নির্বাচনী বিষয় সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো আছে সেগুলো সংস্কার করে একটা নির্বাচন উপহার দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ।
হয়তো তাদের বক্তব্য, তারা বড় রাজনৈতিক দল, দীর্ঘ সংগ্রাম ইতিহাস তাদের আছে এবং তাদের সে প্রত্যাশা থাকতেই পারে। কিন্তু একই সাথে এই গণ অভ্যুত্থান কিন্তু শুধু একটি নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান তৈরি হয়নি। গণ অভ্যুত্থানের আগেও আমরা বলেছি, বিএনপিও বলেছে যে ফ্যাসিবাদকে হটাবো, একই সাথে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকেও আমরা হটাবো। আমাদের 31 দফায় যে এক দফাটায় আছে, সে এক দফার ভিতরে এই দুইটা সব বাক্য, ফ্যাসিবাদকে হটাবো এবং ফ্যাসিবাদী ব্যবস্থাকে হটাবো। এবং এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের যে নতুনত্ব, নতুন আকাঙ্ক্ষা তৈরি হলো, সমগ্র জাতি ঐক্যবদ্ধ হলো। এখানে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে আপনি না বদলিয়ে, না হটিয়ে আমার হাতে ক্ষমতা দিয়ে দিলে আমি তো ফ্যাসিবাদী হব, আমি তো সেই পুরোনো পথেই হাঁটবো। সেই জায়গায় আমরা সংযোজন করতে চাই, ঐক্যমত্য তৈরি করতে চাই সকল রাজনৈতিক দলসমূহের মধ্যে। বিএনপি যেহেতু প্রধান রাজনৈতিক দল, তাদের সম্মতি ছাড়া নিশ্চয়ই কোনো পরিবর্তনের সেভাবে ঐক্যমত্য তৈরি হবে না। সেটি বলতে চাই যে এমন একটি জায়গায় আমাদের পৌঁছানো দরকার, যেটুকু করার মধ্য দিয়ে আমরা পুরনো পথটাকে বাতিল করে দিতে পারি, আমরা একটা নতুন পথে চলতে চাই। সেই চলার জন্য আজকে নতুন সংবিধান করবেন কিনা সেটা এক আলোচনা, পুরনো সংবিধান সংশোধন করবে কিনা, ওনারা সংশোধনের কথা বলছে, আমরা বলছি সংস্কারের কথা। কারণ এই সংশোধন করবার ক্ষেত্রে এই বিদ্যমান যেই সংবিধান আছে, সেই সংবিধানে যে পার্লামেন্টারি ব্যবস্থা আছে, এই পার্লামেন্ট সদস্যরা নির্বাচিত হন, উনি পার্লামেন্ট সদস্য ছিলেন, উনি নির্বাচিত হয়েছিলেন এই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার জন্য। আমরা এই অন্তর্বর্তী সরকারের কথাও যদি বলি, তাহলে এখানে উপদেষ্টারাও কিন্তু এই সংবিধানের শপথ নিয়েছেন। আমি কথাটা শেষ করছি। ওনারা যে সংবিধান রক্ষা করবার শপথ নিয়ে পার্লামেন্টে প্রবেশ করেন, সেই পার্লামেন্ট সদস্যরা সংবিধানের মৌলিক সংস্কার করার ক্ষমতা রাখেন কিনা, ওনারা সংশোধন করার ক্ষমতা রাখেন। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে মৌলিক সংস্কারটা হবে। আজকে প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি কাটছাট করতে চান, আপার হাউস করতে চান, 70 অনুচ্ছেদ বদলাতে চান, বিকেন্দ্রীকৃত রাজনৈতিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা তৈরি করতে চান, প্রদেশ করতে চান, আপনি অনেক কিছু করবার আছে, সেগুলো যদি করতে চান তাহলে আপনাকে আজকে সংবিধান সভার নির্বাচন বলেন, গণভোট বলেন, আপনাকে ব্যাপক জনগোষ্ঠীর ম্যান্ডেট দিতে হবে। একটা নির্বাচিত দল যারা ক্ষমতা যাবেন, তারা জনগণের একটা অংশের প্রতিনিধিত্ব করবেন এবং তারা সংবিধানে কিছু সংশোধনও করতে পারবেন। কিন্তু মৌলিক জায়গায় যদি হাত দিতে হয়, তাহলে সমগ্র জনগোষ্ঠীকে আপনাকে ইনভলভ করতে হবে সেখানে। সেই কাজটা করবার ক্ষেত্রে একটা জাতীয় ঐক্যমত্য দরকার। আমরা আহ্বান জানাতে চাই, বিতর্ক জায়গা থাকবে, আমাদের উঠোন আলাদা আলাদা, কারো উঠোন বড়, কারো উঠোন ছোট, কিন্তু সেই জায়গাগুলোতে আমরা যেখানে যেখানে ঐক্যমত্য তৈরি করতে পারছি, যেই জায়গাগুলোকে মীমাংসিত করা যাচ্ছে এই নির্বাচনের আগে, সেই মীমাংসিত জায়গাগুলোতে আমরা যেন এমন একটা জায়গায় পৌঁছাতে পারি যাতে করে এই কাজটুকু শেষ করার মধ্য দিয়ে আমরা একটা নির্বাচনে যাই এবং সেই নির্বাচনে যারা সরকার গঠন করবেন তারা আরও বেশি কাজ করবার, আরও বেশি সংস্কার তো অনেক লম্বা বিষয়। আরেকটা কথা বলি, অনেকে বলেন যে সংস্কার যুগ যুগ ধরে চলে। সংস্কার কিন্তু যুগ যুগ ধরে চলে না, সংস্কারের কিন্তু সময় লাগে, সময় আসে, সেই সময় করতে হয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন একটা সংবিধান উপহার দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল এবং সেই সংবিধানটা যথাযথভাবে হয়নি। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাঙালি ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ যে একটা নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য। তার জন্য তো গঠন প্রণালী লাগবে, তার জন্য লিখিত বিধান লাগবে। সেই বিধানটি করবার জন্য মানে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে যেখানে আমরা পৌঁছাতে পারি সেই কাজটি করা খুবই জরুরি। আমরা যদি এটি করতে ব্যর্থ হই, আমরা যদি না পারি, আমরা যদি পিছিয়ে যাই, আমরা যদি যার যার উঠোন নিয়ে ব্যস্ত থাকি, আগামী দিন আমাদের জন্য আরো ভয়াবহ হয়ে যাবে। আসলে এই সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পেরেছে কিনা, কিংবা সংশোধন করা হলে, কিংবা সংস্কার করা হলে, কিংবা পরিবর্তন করা হলে কি পদ্ধতিতে করা হবে, সেই বিষয়গুলো আসে। হেলেন জেরিন খান, আপনার কাছে যেতে চাই। আসলে সংবিধান নিয়ে যেমনটা আমরা আলোচনা করছিলাম বিরতির আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংবিধানকে কবর দেওয়ার কথা বললে কষ্ট লাগে। সংবিধান লেখা হয়েছিল 71-এর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে। এই সংবিধান স্বাধীনতার পর থেকে চলে আসছে। এই সংবিধানকে যারা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আসলে সংবিধান সংস্কার কিংবা পরিবর্তন কোনটার পক্ষে আপনি, আপনার মতামত কি? আসলে ধন্যবাদ আপনাকে। কথায় আছে না, একটা ইয়ে আছে, কিন্তু সময়ের কাজ সময় করতে হয়। আমার একটা বিখ্যাত গান আছে, সময় গেলে সাধন হবে না। তো সময়টা চলে গিয়েছে। আপনার 5ই আগস্টের পরে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যে শপথ গ্রহণ করলেন, ওই সময়টা ছিল গোটা বাংলাদেশ এক ছিল। সব এই যে ভাই বললেন যে এখানে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই, কারো নেতৃত্বেই হয় নাই। আপনারা যদি বলেন শুধু ছাত্রদের নেতৃত্ব হয়েছে, না, এখানে ছাত্র জনতার নেতৃত্ব হয়েছে। এবং এই ছাত্র না, আমি বলছি কারো নেতৃত্বই হয় না, আপামর জনসাধারণ সবাই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছিল। হ্যাঁ, এখানে যেমন ছাত্ররা ছিল, তেমন সাধারণ জনতা ছিল, তেমন রাজনৈতিক দলগুলো ছিল,
সবাই এক ছিল, রাজনৈতিক দলের ব্যানারে ছিল না আসলে, ছাত্র জনতার ব্যানারে সবাই অংশগ্রহণ করেছিল। আপনারা কিভাবে থাকবে? কারণ ফ্যাসিস্টরা কিন্তু বারবার করে খালি একটাই বলছে যে এ সবকিছু করছে জামাত বিএনপি, সবকিছু করছে বিএনপি জামাত, এইটাই কিন্তু। এবং আমাদের মহাসচিব থেকে শুরু করে আমাদের স্ট্যান্ডিং কমিটির সব নেতাদের গ্রেপ্তার করা হলো, আমাদের তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাদের গ্রেপ্তার করা হলো। যারে যেখানে পেয়েছে, আমিও তো ঘরে এক সপ্তাহ থাকতে পারি নাই, আমাকেও পালিয়ে থাকতে হয়েছে। তো আমার 16 বছরের ছেলে শুনে যখন শুনছে আমি বাসায় নেই, আমার 16 বছরের ছেলে বাসায় আছে, আমার ছেলেকে নিয়ে চলে যাবে, তো এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমাদের থাকতে হয়েছে। তো তা ওই সময়টাই যদি যে আমরা শুনেছি পরবর্তীতে যে ওই সময় একটা সিদ্ধান্ত হয়েছিল যে শহীদ মিনারে শপথ গ্রহণ করা হবে এবং সেখানে সবাই যাবে, ইভেন সেনাপ্রধান সহ নাকি যাওয়ার কথা ছিল। আমি জানি না এটা কতটাই অথেন্টিক, তবে এরকম একটা আলোচনা আছে যে সেই সময় সকলে ও শহীদ মিনারে যাবে এবং একজন শহীদের বাবা অথবা মা যে কেউ একজন শপথ গ্রহণ করাবে এবং সেখান থেকে দরকার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার ওখানেও যাবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু কারা সেটা বিনষ্ট করলো, এখন তো সেই ধরনের প্রশ্ন এসছে। আর এই যে 5 মাসের মধ্যে এখন তো সেই আমরা যে ঐক্য, সেই ঐক্যর জায়গায় কিন্তু এখন নাই। আপনারা দেখেন এক একজনে এক এক রকমের কথা বলছে এবং সে যে বিষয়টা হচ্ছে যে আমাদের, আপনি যেটা বললেন, আমাকে যে প্রশ্ন করলেন, আমাদের স্থায়ী কমিটির অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য যিনি বারবার করে জেলে গিয়েছেন, যার পরিবারের বিরুদ্ধে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে এই 17 বছরে, তো আব্বাস ভাই তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি যেটা বলেছেন তা যে ওইটা 72-এর সংবিধান যখন কবর রচনার কথা বলে, উনি একজন মুক্তিযোদ্ধা, কারণ মুক্তিযুদ্ধেও তো 30 লক্ষ নরনারীর রক্তের বিনিময় হয়েছে, ওনাদের ত্যাগের বিনিময়ে তো মুক্তিযুদ্ধ, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলেন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব ছোট ছিল, তাকেও বন্দী থাকতে হয়েছে। কাজেই এখন এই ধরনের কিন্তু বিতর্ক আসছে, কিন্তু আপনি ওই ধরেন কি যেন প্রথম দিকে যদি ধরেন আর 6 অথবা 8 তারিখের দিকে শপথ গ্রহণ করেছে, তখন যদি মানে তখন অনেক কিছুই সিদ্ধান্ত, তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়া যেত, তখন কিন্তু সুযোগ ছিল একটা বিপ্লবী সরকার হিসাবে অনেক কিছু করার, কিন্তু সেটা করা হয় নাই। এবং সেই সময় যাদেরকে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ছাড়া আর হয়তো হাতে গোনা 3-4 জন ছিলেন যারা বিতর্কের ঊর্ধ্বে, যাদের অনেক স্যাক্রিফাইস, তারাও নির্যাতিত হয়েছে, তাদের ছাড়া বাকি সবাইকে দেখেই কিন্তু জাতি হতভম্ব হয়ে গিয়েছে। এবং আপনি জানেন এই বিগত 5 মাসে যেটা সবার আগে দরকার ছিল, 5 মাসের মধ্যে এখন যেটা হয়েছে, ধরেন আমি একবার ইলেকশন করেছি 2008 সালে সরাসরি। 2001 সালে আমি নমিনেশন পেয়েছিলাম, পরবর্তীতে অবশ্য চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু 2008-এ আমি সরাসরি নির্বাচন করেছি। আগামীতে আমি নির্বাচন করার ইচ্ছা পোষণ করি, দল নমিনেশন দিলে করব। তো আমরা কিন্তু সারাক্ষণই জনগণের সাথে থাকতে হচ্ছে। এখন যেটা হয়েছে গ্রামগঞ্জে, গ্রামগঞ্জ থেকে শহরেও আমি বলবো এত খারাপ অবস্থা যে ঘরে ঘরে চুরি হচ্ছে, ঘরে ঘরে ডাকাতি হচ্ছে। কারো মানে একদম গরিব সর্বনিম্ন যার একটা গোয়ালে একটা গরু আছে, দেখা গিয়েছে সেই গরুটাও কিন্তু চুরি হয়ে যাচ্ছে। মানে আইন শৃঙ্খলার এতটাই অবনতি। এবং দেখেন যেটা করা দরকার ছিল যে এই উপদেষ্টা মণ্ডলী শপথ গ্রহণ করার পরই যেটা উচিত ছিল যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা এবং তার প্রশাসনের যে তার আজ্ঞাবাহী যারা ছিল তারা কিন্তু সবাই রয়ে গিয়েছে। এবং এই প্রশাসন ব্যর্থ করবার জন্য যা করার তাই কিন্তু করছে। আমরা লতিফুর রহমান মাত্র 3 মাসের জন্য যিনি কেয়ারটেকার চিফ হয়েছিলেন, তিনি কিন্তু 2001 সালের নির্বাচনে, তখন 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় ছিল, তারা ওই সময়ে মানে এই 17 বছরে যেটা করেছে সেটা তো একেবারে ইতিহাসের সর্বনিকৃষ্ট না হলেও বা অনেক কিছুই করেছিল প্রশাসন, ওই সময়ও আওয়ামীকরণ করা হয়েছিল। তো লতিফুর রহমান কিন্তু 3 মাসের জন্য এসেই তিনি কিন্তু প্রথম রাতেই কিন্তু বিরাম হয়েছে, প্রথম রাতে তিনি 13 জন সচিবকে চেঞ্জ করে দিয়েছিল শুধুমাত্র লেভেল প্লেইং ফিল্ড করার জন্য। উচিত ছিল কি যে এই উপদেষ্টা মণ্ডলী সবার আগে তারা কিন্তু ওই প্রশাসনে যে আওয়ামীকরণ করা হয়েছিল, যে ফ্যাসিস্টরা ছিল, ফ্যাসিস্টের দোসররা ছিল,
তাদের কিন্তু সবার আগে সরানো দরকার ছিল, তারা সরায় নাই। এখন কি হচ্ছে, তারা বিদ্রোহ ঘোষণা করছে, তারা এখন দেখা গিয়েছে সচিবালয়ে আগুন লাগছে, এবং কখনো কখনো দেখা যায় এদের উস্কানিতে নানা রকমের নানা জায়গায় ঘটনা ঘটছে। আনসারদের বিদ্রোহ দেখেছি, মানে আওয়ামী প্রেতাত্মারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করছে। এখন আমরা দেখি গার্মেন্টস সেক্টরে নানা রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কখনো কখনো সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য তাদের সেই জায়গায় আওয়ামী চেহারাগুলো কখনো কখনো আমরা দেখতে পাই। তো এখন তো একটা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা অরাজকতা। আর একটা বিষয় হচ্ছে কি, বিএনপি ওই যে বলে না, মানে পান খেয়ে চুনে যদি গালপুরে তারপরে তাহলে চুন দেখলেই ভয় লাগে। তো বিএনপির তো একটা শিক্ষা আছে, 111-এর সময় এইরকমই, কিন্তু 111-এর সময় যারা এসেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনরা, তারাও প্রথমে এসে মানে তারা যেটা বলতো যে বিরাজনীতিকরণের একটা ব্যবস্থা করা হয়েছিল এবং -2 ফর্মুলা দিতে চেয়েছিল। সেই সময় সংস্কারের কথা বলে নানা রকমের কর্মকাণ্ড করেছিল, এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে তাদের মূল উদ্দেশ্য ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মাইনাস করে, বিশেষ করে জাতীয়তাবাদী দলকে, এবং পরবর্তীতে আপনারা দেখেছেন বিএনপিকে 2 টুকরা করার জন্য কি ব্যবস্থা করা হয়েছিল। বিএনপির আর একটা সংস্কারপন্থী জনগোষ্ঠীকে নিয়ে আর একটা দল করা হয়েছিল। তা বিএনপি তো আসলে মানে পরীক্ষিত, বিএনপি তো বুঝতে পারে মানে কার কি উদ্দেশ্য, হিডেন কি উদ্দেশ্য থাকে সেটা কিন্তু বিএনপি বুঝে গেলে। সেই কারণে বিএনপি এখন যখন দেখে যে একদম এতটা বিশৃঙ্খলা অবস্থা, এবং বিদেশি একটি দেশ যারা প্রতিনিয়ত অপপ্রচার করে যাচ্ছে, মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিচ্ছে, বা বাংলাদেশের ধর্মকে নিয়ে কিংবা ধর্মীয় জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে। তো এইটার ভবিষ্যৎ কি? এখন এই জায়গা থেকে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে এখন যে জায়গায় যাওয়া দরকার সেটাই কিন্তু বারবার করে বিএনপি বলছে যে আমাদের এখন উচিত যে যেহেতু আমরা সব কিছু এলোমেলো করে ফেলেছি, এখন এই জায়গা থেকে উদ্ধার পাওয়ার একটাই মাত্র উপায়, সেটা হলো আমাদের নির্বাচনের পথে হাঁটা। ধন্যবাদ, ফিরবো আপনার কাছে, আবারও ফিরবো। যেতে চাই শহীদউদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে। আসলে যেমনটা বলছিলেন, আপনি এই সরকার সংস্কার করছে, সংস্কারের জন্য এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। প্রথম দিকে যে কার্যক্রম আমরা সরকারে দেখেছি, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ততা মনে হয় কমেছে, এরকম মনে হচ্ছে আসলে সার্বিক পরিস্থিতিতে। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কেন এই ধরনের পরিস্থিতি? হ্যাঁ, না সেই কথাটি তো আমি বলবার চেষ্টা করেছি যে সরকারের দক্ষতার প্রশ্ন, দায়িত্বশীলতার প্রশ্নে অনেক ঘাটতি হয়েছে, এবং একই সাথে বলবার চেষ্টা করেছি যে অনেক চ্যালেঞ্জগুলো বাংলাদেশের ইতিহাসে সৃষ্টির পরে অন্তর্বর্তীকালীন সরকার তো হয়নি, কেয়ারটেকার সরকারগুলো হয়েছে, তাদের কিন্তু এত চ্যালেঞ্জ কখনো সামনে ছিল না। আপা বলেছেন 3 মাসের এই সরকার করে ফেলেছেন, এটা একটা প্রস্তুতি প্ল্যান থাকে যে এই সরকারের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসে কী করবে। কিন্তু 3 তারিখে আমরা জানতাম না, 5 তারিখে 12টা পর্যন্ত জানতাম না যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। 12টা পর্যন্ত আমরা জানতাম না, আমরা রাস্তায় ছিলাম, কিন্তু আমরা বুঝতে পারি নাই এই অবস্থা তৈরি হচ্ছে। সুতরাং পরিকল্পিতভাবে এই সরকার গেলে পরবর্তী সরকার কী হবে, 5 তারিখের সন্ধ্যায় বঙ্গভবনের চিত্র আমি দেখেছি, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। সেখানে কোনো কিছুই মানে পরিকল্পনা মোতাবেক ছিল না। মির্জা ফখরুল ইসলাম সাহেব সহ বিএনপির প্রথমসারী নেতৃবৃন্দ ছিলেন, আমরা গণতন্ত্র নেতৃবৃন্দ ছিলাম। সেখানে তখনকার পরিস্থিতি এক ধরনের অস্থির অবস্থা, মানে শপথ কোথায় হবে, কী হবে, সেই জায়গাগুলো পরিষ্কারভাবে চিহ্নিত করা যায়নি। যাই হোক, ঘটনাটা ঘটে গেল। এখন পরবর্তী সময় যেই চ্যালেঞ্জিং কাজগুলো করবার ক্ষেত্রে সরকারের কোথাও কোথাও ত্রুটি হয়েছে, আমরা দেখছি, এগুলো সকলে মিলিয়ে দেখছি। সেই ত্রুটিগুলো কম হওয়ার সম্ভাবনা থাকতো যদি রাজনৈতিক দলসমূহের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টারাকশন করবার একটা জায়গা তৈরি হতো। যেমন আমরা আমাদের দলের থেকে বলেছিলাম যে 100 সদস্য বিশিষ্ট একটি জাতীয় কাউন্সিল গঠন করুন, আপনারা 15 দিনে একবার বসুন, মাসে একবার বসুন, সমস্ত রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে অন্তর্ভুক্ত ছিল সব দল থেকে প্রতিনিধি নিয়ে আপনারা বসুন। একটা কথা তো পরিষ্কার, এটি কোনো জাতীয় সরকার নয়, এটি কোনো রাজনৈতিক দলের সরকারও নয়। আমরা প্রথমেই আপত্তি করেছি রাজনৈতিক দলসমূহ এটাতে অংশগ্রহণ করবে না, সুতরাং অন্য যাদেরকে নিয়ে করবার কথা তাদেরকে নিয়ে করা হয়েছে। এবং এখানে এটা শর্ত ছিল না, আবার যেটি বললেন যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে উনি ছিলেন কি ছিলেন না, এই শর্ত কিন্তু আমাদের দেওয়া ছিল না। হ্যাঁ, এটি যে ফ্যাসিস্টের সাথে ছিলেন না এটা নিশ্চয়ই থাকবে, যে ফ্যাসিবাদের সাথে ছিলেন না এমন মানুষ যদি গিয়ে হবে। তো সেই ক্ষেত্রে এই সরকারের এই ইন্টারাকশন যদি করতে পারতাম তাহলে আরও ভালো হতো, এবং জাতীয় ঐক্যমত্যের জায়গাটা যেটা একটু বিভাজন তৈরি হয়েছে সেইটা যদি আরও ভালো থাকতো, তাহলে প্রতিত স্বৈরাচার এবং পার্শ্ববর্তী দেশটির কথা আমরা বারবার যেটি বলছি,
যে নানা কায়দায় নানা পদ্ধতিতে আমাদেরকে অস্থির করবার চেষ্টা করছে, এটা তো সত্য। এখন আপনি জানেন যে অর্থের প্রভাব কিন্তু সমাজে একটা বিশাল প্রভাব। এখন এত পরিমাণ লুট বাংলাদেশ থেকে হয়েছে, আপনি গতকাল আজকে পত্রিকা দেখেছেন যে দোহাজারী এবং কক্সবাজার রেল লাইনে প্রকল্পে 883% কি খরচ বাড়িয়ে দেন। চিন্তা করেন আপনি 100%, ডাবল না, 8 গুণ 9 গুণ। তো লুটপাটের এটা কোনো ক্যালকুলেটরে আমার মনে হয় আসবে না এই জায়গাগুলো এত মাত্রায়। হ্যাঁ, সেই টাকার প্রভাব কি নাই এখানে আমাদের সমাজে? এবং এই কাজটা এখানে হচ্ছে। পতিত সরকার, এই সরকারের প্রধান চ্যালেঞ্জ ছিল পতিত স্বৈরশাসকের সমস্ত কলকজ্জাগুলোকে ধরে ফেলা। আমরা সেগুলো ধরতে পারি না। কেন ধরতে পারি না সেটা অজ্ঞাত। আপনি জানেন যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 608 জন বা 14 জন মতো এই শাসকদের সহযোগী পেতাত্তারা ছিল। তারা কোথায় গেল এর কোনো ব্যাখ্যা নাই। এটি প্রশ্ন, নিশ্চয়ই এটি এই সরকারকে আজও কালোকে দিতে হবে। এরা কোথায় গেল? এবার আমরা শুনছি পালিয়ে গেছেন, অনেকে শুনছি সরকারি ব্যবস্থাপনা চলে গেছেন, অনেকের অনেক কায়দার কথা শুনছি। একটি সরকারের প্রধান কাজ ছিল যারা হত্যাকারী, যারা আমার মানুষকে খুন করেছে তাদেরকে প্রথম আইনের আওতায় নিয়ে আসা। আপনি দেখেন সারা দেশের চিত্র যদি খুঁজেন তাহলে প্রতি জেলায় জেলায় যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী ফ্যাসিস্ট, এদের কয়জনকে আমরা আইনের আওতায় নিতে পেরেছি? এটা গণ অভ্যুত্থানের সবচেয়ে ব্যর্থতার একটা বিশাল দিক। একই সাথে এই লুণ্ঠনতন্ত্র যেটি হয়েছে, ব্যাংকিং সেক্টরে একটা স্থিতিশীলতা আসছে, কিন্তু ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা আসলেই তো হবে না। যে টাকা লুট হয়ে গেছে সেটি তো ফেরত আসছে না, এখনই আনা যাচ্ছে না। তো সেই টাকার প্রভাব কাজ তো এখানে হচ্ছে, সেই কাজের বিভিন্ন চিত্র দেখছি। একই সাথে আমরা যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার বলে নিজেদের দাবি করছি, অথবা আমরা একসাথে ছিলাম, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, তারা নানা বিভাজনে বিভক্ত হচ্ছে। এই সব মিলিয়ে একটা অস্বস্তিকর অবস্থা সন্দেহ নাই এই জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু আমাদেরকে এই জায়গার থেকে উত্তরণ ঘটাতে হবে। আমি একটা কথা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আবার যেটা 111-এর প্রশ্ন নিয়ে আসছেন, যে কথা, একটা কথা দেখেন, আমরা 111-এ যেমন অসুখকর একটা অভিজ্ঞতা এই জাতির আছে, মাইনাস ফর্মুলার কথা আমরা শুনেছি। বিএনপি আজকে যে সংখ্যার কথা চিন্তা করে, মাইনাস ফর্মুলার কথা চিন্তা করে, এটি সত্য। এটা এই সংখ্যা থাকবারই কথা তার মতো একটা রাজনৈতিক দলের। একই সাথে আমরা এটাও তো দেখছি, আমাদের অতীত ইতিহাসে রাজনৈতিক দলসমূহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা গিয়ে জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে, জনগণের অনাস্থা তৈরি করেছে এবং ভোগ এবং প্রতিশোধের কাজ করেছে। এই অভিজ্ঞতা তো জনগণের আছে। সুতরাং একতরফা শুধু বললে হবে না যে শুধু আমার এই সংখ্যা আছে, জনগণের জায়গাটাও দেখতে হবে। জনগণ আমাকে বিশ্বাস করবার জায়গায় আমার ত্রুটি বিচ্ছুতি যদি থেকে থাকে অতীত সময়কালের, আমি যদি জনগণের রায় নিয়ে জনগণের সাথে বিরুদ্ধে দাঁড়াই, জনগণের অধিকার হরণ করি এবং জনগণের অর্থনৈতিক যে বেঁচে থাকবার যে সংগ্রাম, সেই জায়গায় যদি আমি বিনিয়োগ করতে না পারি, সেই জায়গায় জবাবদিহি তো আমাকে করতে হবে। এবং গণতন্ত্র হরণ করবার জন্য আমারও তো কিছু কাজ ছিল, সেই কাজের দায় দায়িত্ব তো আমাকে নিতে হবে। সেই জায়গাগুলো যদি আমরা মনে করি তাহলে পারস্পরিক সবগুলো বিষয়। সেই জন্য আমি বারবার একটা কথা বলতে চাই যে আপনাকে আজকে যদি সংবিধানের প্রশ্ন যেটি আসছে, মূল জায়গা যেটি আমরা মনে করি যে আজকে সংবিধান সংস্কার কমিশন, অন্তত বলছি, সংবিধান নির্বাচন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং এই তিনটি জায়গায় মোটা দাগে আপনাকে এই সংস্কারগুলো করতে হবে। জনপ্রশাসন, নির্বাচন কমিশন এবং পুলিশ রেক্টিফাই থেকে শুরু করে সব জায়গাগুলো। আপনি ছোট্ট করে একটা কথা বলেন, আজকে সচিবালয়ের যে অবস্থা এবং পুলিশের যে অবস্থা, আজকে যদি 6 মাস বা 3 মাসের ভিতরে একটা নির্বাচন আমরা চাই, অথবা 6 মাসের মাথা চাই, এই পুলিশ দিয়ে কে নির্বাচন করবে? আবার দল বড়, আবার যদি মনে করে একটা কেন্দ্র দখল করবে, আমি ঠেকাতে পারবো? কিন্তু পুলিশের বিষয় থেকে আসলে যারা ঊর্ধ্বতন ছিল তারা তো পুলিশের জয়েন করেনি, আর যারা নিম্নে চাকরি করতেন তারা বলছেন যে তারা ঊর্ধ্বতনের অর্ডার পালন করতে গিয়ে ছুটিচারি কায়েম করেছেন। আসলে তাদের সেই বিধানে তো সেটা আছে, কিন্তু এটাও তো আমরা জানি 1861 সালের পুলিশ আইন দিয়ে আমার পুলিশটা চলছে। আপনি এই কত সময় আসলে এটা পরিবর্তন সম্ভব? আপনি পুলিশ আমি বাহিনীকে তো আপনাকে লাইনে তো উঠতে হবে। আপনি সব জায়গায় একসাথে 15টি কমিশন হয়েছে, 15টি কমিশনের কাজ আপনি করতে পারবেন না। কিন্তু যেই জায়গাগুলো না করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, রাজনৈতিক দলগুলোই ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমি বারবার বলছি যে এটা ফ্যাসিস্ট একটা ব্যবস্থা। আপনি আবার সেই ফ্যাসিস্ট ব্যবস্থায় ফিরে যাবেন কোনো কারেকশন ছাড়া, তাহলে আপনি কি হবেন? আপনাকে কেন আমার আস্থায় নিতে হবে যে আপনি ফ্যাসিস্ট হবেন না? আপনার জন্য, রাজনৈতিক দলসমূহের জন্য আমাদের যেই দুর্বল জায়গাগুলো আছে, যে ক্ষতচ্ছিন্ন জায়গাগুলো আছে, যেই মেরামতের জায়গাগুলো আছে, সেটি কেন মেরামত করবো না? 2018 সালে ছাত্ররা, ছোট্ট বাচ্চারা যদি বলে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, আপনি 2024 সালে আছে কেন বলবেন না রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে? এটি কেন প্রদান করবেন না আপনি?
সে 18 সালের স্মৃতি আমাদের নাই। বাচ্চা আমরা তখন নিজেরাও মনে করি এই রাষ্ট্র মেরামতের কাজটা করতে হবে। সে বাচ্চারা সেদিন বলেছিল নিরাপদ সড়ক আন্দোলনে। 2024-এর রাজনৈতিক দলগুলো সেটিকে ধারণ করবে না। আমি একটা কথা বলতে চাই, তারুণ্য আজকের ছাত্র তরুণরা যে চিন্তা করছে, যে ভাবনা করছে, যে নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছে, আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি আমাদের উচিত হবে এই ভাবনাগুলোর সাথে ইন্টারাক্ট করা, আমাদের শেয়ার করা, আমাদের ওদের চলনে বলনে ক্ষণে কথনে আমাদের বিরক্তি তৈরি হতে পারে, কিন্তু একদম একদম এটিকে আমরা সরিয়ে দিব না। আমরা এগুলো ধারণ করবার চেষ্টা করব। তাহলে যেই প্রজন্ম যেটাই ভাবছে সেটি তো আগামী বাংলাদেশ। আজকের তরুণ যুবকরা যেটি ভাবছে সেটি তো আগামী বাংলাদেশ। সেই বাংলাদেশকে নিয়ে যারা ভাবছে, তারা কথা বলছে, তারা ভাবনাগুলো আমরা শেয়ার করতে চাই, এবং শেয়ার করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। হেলেন জেরিন খান, আপনার কাছে যেতে চাই, আসলে জানতে চাই আমরা 72-এর সংবিধানকে যেটা বলা হচ্ছে যে কবর দেওয়ার কথা, এবং 24-এর গণ অভ্যুত্থান স্বৈরাচার সরকারের পতন, আসলে 24-এর প্রেক্ষাপটটাকে একটা স্বৈরাচার সরকারের যে স্বৈরাচারী কার্যকলাপ সেটার পতন ঘটানোর জন্য যে অভ্যুত্থান সেটাকে বলা হচ্ছে 24 অভ্যুত্থান, আর 72-এর সংবিধান আসলে 71-এর মুক্তিযুদ্ধের পরে যে সংবিধান রচনা করে। দুটি আলাদা বিষয়, কিন্তু এখানে দুটোকে মনে হচ্ছে যে মুখাপেক্ষী করা হচ্ছে, কিংবা দুই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? 24 নিয়ে আপনি কি বলবেন, 71 নিয়ে কি বলবেন? আপনি এই প্রশ্নের উত্তরে মানে একটা বিষয় বলতে চাই ভাই, যেটা বললেন রাষ্ট্র মেরামতের কথা, হ্যাঁ, মানে ওই দুইটা মিলেই তারা রাষ্ট্র মেরামতের কথা বলছে। তো রাষ্ট্র মেরামতের কথা কিন্তু এই স্লোগানটা প্রথম এনেছিল হলো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা যে 31 দফা, এবং দেখেন তারও আগে আমাদের 2018 সালে আমাদের সাবেক তিনবারের নির্বাচিত প্রাইম মিনিস্টার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 কিন্তু দিয়েছিলেন, এবং সেটাতে কিন্তু আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা বিস্তারিতই করেছে। এবং পরবর্তীতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু এই যে 31 দফা যেটা প্রস্তাব দেওয়া হলো, জাতির সামনে উপস্থাপন করা হলো, সেই 31 দফার মধ্যে কিন্তু সব কিছু আছে। যেমন ধরেন এই ফ্যাসিস্ট রেফারেন্ডাম, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটার উপরে খুবই গুরুত্ব দিয়েছিলেন, সেটা তুলে দিয়েছিল। সেই রেফারেন্ডামের কথা আছে, এখানে রেইনবো নেশন, জাতীয় ঐক্যমতের একটা মানে ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলা, সেটার কথা আছে। এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, এবং এখানে বলা হয়েছে মানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য নিয়ে আসা হবে। এরকম কিন্তু যত কল্যাণকর যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু এই 31 দফার মধ্যে মানে একেবারে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো আমরা যদি সেটাকে সামনে রেখে আমরা যদি করতাম। আর একটা বিষয় এখানে ভাই বলেছেন যে লতিফুর রহমান আগে থেকেই জানতো যে সে হলো প্রধান উপদেষ্টা হচ্ছেন, সেই কারণে সে পূর্বে একটা প্রস্তুতি নিতে পেরেছে। লতিফুর রহমান জানতে পেরেছিলেন যে তার পূর্ব প্রস্তুতি ছিল। এখানে যারা এসছেন উপদেষ্টা মণ্ডলীতে তারা হয়তো জানেন না, কিন্তু বিএনপির তো জানা ছিল। বিএনপি তো 17 বছর এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এবং বিএনপির সর্বপ্রস্তুতি ছিল। বিএনপির তো একটাই বক্তব্য ছিল যে আপনারা গণতন্ত্র ফিরিয়ে দেন, আপনার একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেন, এবং ইলেকশনে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে, কে বিরোধী দলে থাকবে, কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না। এইটাই তো বিএনপির একটা বক্তব্য ছিল। সেই জন্যই তো এই গণতন্ত্রের জন্যই তো আমাদের এত সংগ্রাম, এত লড়াই, এত জীবন দেওয়া, এত নির্যাতন হওয়া। তো সেই জায়গায় কিন্তু আমরা দেখলাম যে, আমি জানি না বিএনপির কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছিল কিনা, কিন্তু বিএনপির থেকে যদি মানে পরিপূর্ণভাবে পরামর্শ নিতেন তাহলে আমার মনে হয় যে এটা খুব হতো না, মানে একটা সময়ের বিষয় হতো না, কিংবা এটার জন্য আপনার আগেভাগে চিন্তা করতে হতো না। বিএনপি তো সর্বাত্মক, বিএনপির পক্ষ থেকে আপনারা তো জানেনই যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার করেই বলেছেন যে এই উপদেষ্টা মণ্ডলী কিংবা এই সরকার হচ্ছে আমাদেরই সরকার। এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে সেটা অনেকটা আমাদেরই ব্যর্থতা হবে। কিন্তু আবার পাশাপাশি এটাও বলেছেন যে এখন আমরা সর্বাত্মক মানে তাদেরকে সহযোগিতা করব, তারা যাতে কোনো অবস্থাতে ব্যর্থ না হয়, কিন্তু তারা নিজেরা যদি ব্যর্থ হয় সেখানে কী করা যাবে। তো আমরা কিন্তু ওইটাই দেখছি যে উপদেষ্টা মণ্ডলীতে অনেকে আছে যারা আওয়ামী সুবিধাভোগী, অনেকে বলে কি এনজিও গ্রাম। তো ওই এনজিও পার্টি যারা এসছেন তারা তো আপনারা জানেন, আমার হাজব্যান্ডও একটা ব্যবসা করতেন, কিন্তু
মানে অনেক সময় প্রথম দিকে মানে 17 বছরের প্রথম দিকে লুকিয়ে লুকিয়ে মানে করেছে, কিন্তু পরবর্তীতে যখন জেনে ফেলেছে যে আমার স্বামীর এই ব্যবসা, তখন কিন্তু ওই ব্যবসা তছনছ করে দিয়েছে। তো আর মানে এই আমার হাজব্যান্ড হলো মালয়েশিয়ার সাথে ব্যবসা করতেন এবং একটা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে ব্যবসা, তো এইটার সাথে কিন্তু এই দেশের কোনো রকমের ই নেই, তারপরে তার ব্যবসা কিন্তু তছনছ করে দিয়েছে। তা এনজিও যারা করেছেন তারা সরকারের সাথে কতটা লিয়াজো মেনটেন করে তাদেরকে করতে হয়েছে, এবং আমরা জানি তারা বিভিন্ন সময় তাদের যে যদি বিভিন্ন বক্তব্য দেখেন তাহলে সরকারের পক্ষে কিন্তু বক্তব্য শুনবেন। তো সেই ক্ষেত্রে সেই লোকগুলা কিন্তু এখন উপদেষ্টা মণ্ডলীতে আছে। এবং বিএনপি দেখেন কতগুলা তারপরও কিন্তু পরামর্শ দিয়েছিলেন। বিএনপি প্রথমেই বলেছিলেন যে আপনারা প্রশাসনটাকে আপনারা করেন, মানে এই ফ্যাসিস্টদের থেকে মুক্ত করেন, সেই জায়গায় কিন্তু তারা যায় নাই। এবং আপনারা দেখেন যে এখন যারা একটা কিংস পার্টি করা হচ্ছে, আমাদের নতুন পার্টি আসুক আমরা ওয়েলকাম জানাই সবসময়। এই বিষয়ে একটু জানতে চাই, আসলে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তাদের মধ্যে থেকে 3 জনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে এবং বাকি কেন্দ্রীয় সমন্বয়ক 2-3 জন যারা আছেন তারা জাতীয় নাগরিক কমিটি নামে একটি কমিটি করার পরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। আজকে কিন্তু তাদের নেতৃবৃন্দ বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি কোনোটাই রাজনীতিতে সম্পৃক্ত হবে না, এটা হচ্ছে ঐক্যের প্রতীক। তারা যদি রাজনৈতিক দল করে তাহলে নতুন নামে সেটা নতুনভাবে আবার আসবেন। আসলে তো তাদের রাজনীতিতে অংশগ্রহণ কিভাবে দেখছেন? দেখুন, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যে 3 জন উপদেষ্টা হলেন, ভাই এখানে কিন্তু খুব সুন্দর বলেছেন, আমি তার সাথে একমত এবং আমি এটাতেই বিশ্বাস করি। এটাতেই আমি আমার 40 বছর পার করে দিয়েছি। আমি ছাত্র রাজনীতি থেকে এসছি এবং আমি তো তৃণমূল পর্যায় থেকে, আমি যেই এলাকা থেকে, আমার মাদারীপুর বাড়ি, ওই এলাকায় আমার বাবাও মন্ত্রী ছিল না, এমপি ছিল না। তারপরে ওই এলাকাটাও আপনারা জানেন যে কোনো এলাকা থেকে আমি আমার বাবা কিংবা আমার ভাই কিংবা পরবর্তীতে আমার হাজব্যান্ড আমাকে অর্থনৈতিকভাবে ভীষণভাবে সাপোর্ট দিয়েছে, কিন্তু আমাকে কিন্তু আমার নিজের যোগ্যতায় প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আন্দোলন সংগ্রাম এবং আমার দলের যে অ্যাক্টিভিটি সেগুলা প্রত্যেকটা অংশগ্রহণ করে আমাকে কিন্তু তৃণমূল পর্যায় থেকে উঠে আসতে হয়েছে। তো এই 40 বছরে এই সততার সহিত রাজনীতি করে আমি একটাই বিশ্বাস করি, সেটা হলো ভোগের রাজনীতিটা ভোগের হওয়া উচিত না, রাজনীতিটা হওয়া উচিত ত্যাগের। তা আমরা কি সেটা তো আমার কিন্তু প্রত্যাশা ছিল, সত্যি বলি, কারণ ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, তো এই ছাত্ররা যখন করেছে আমার ভীষণ ভালো লাগতো, গর্ববোধ করতাম এবং আমি বারবার করে করতাম, চাইতাম ওদের সাথে আমার কথা হলে আমি তাদেরকে পরামর্শ দিতাম বোন হিসাবে যে কোনো অবস্থাতে আপনারা এসে যান না, মানে এই ক্ষমতায় যান না, মানে উপদেষ্টা মণ্ডলীতে। কারণ এদের উচিত ছিল কি একটা প্রেশার গ্রুপ হিসেবে বাইরে থাকা, এবং বাইরে থাকলেও তো কি এই যে আপনার মনে আছে যখন এই যে ফেনীতে যেখানে অতীত দিনে কখনোই বন্যা হয়নি, সেখানে যখন বন্যা হলো সারা বাংলাদেশের মানুষ এই ছাত্রনেতাদের কাছে কেমন ছুটে গিয়েছিল ত্রাণ দেওয়ার জন্য, কিন্তু কি করলেন তারা সেই ত্রাণের টাকা মানে জনগণের মধ্যে বন্যার্তদের মাঝে দিলেন না। পরবর্তীতে নানা রকমের প্রশ্নের পরে বললেন যে ব্যাংকে রাখা হয়েছে, ব্যাংকে রাখার জন্য তো তাদের কাছে দেওয়া হয়নি। তো আমার বারবার করে এই যে তাদের প্রতি আস্থা ছিল, যদিও তারা যেমন ধরেন 2-1টা বিষয়ে আমি মানে কি বলবো, আমি কনফিউজড হয়েছি, যেটা প্রত্যাশা করি নাই। সেটা হলো যে দেখেন বিএনপির অসংখ্য নেতাকর্মী, আপনি ধরেন এই যে আব্দুল সালাম পিন্টু ভাই 17 বছর পর বের হলো, তাকে অনেকবার রাজসাক্ষী করতে চেয়েছে, রাজসাক্ষী হলে কিন্তু তাকে জেলে থাকতে হতো না, তাই সে অনেক যেত, কিন্তু এত অত্যাচার, নির্যাতন, ডান্ডা বেরি, ফাঁসির কাজটা করা, এই যে বাবর সাহেব, এছাড়া আমাদের অসংখ্য নেতা এবং তৃণমূল পর্যায়ের অনেক নেতাকেও কিন্তু বিভিন্ন সময় নিয়ে, এবং অনেক নেতাকে নিয়েই কিন্তু পায়ের মধ্যে গুলি করে দেওয়া হয়েছে, অনেক নেতাকে নিয়ে কি জানি নখ তুলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও তো দলের সাথে কিন্তু কেউ আপোষ করে নাই। কিন্তু যখন আমরা দেখলাম সমন্বয়কদের 6 জন যখন ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে তারা যখন বললো যে না আন্দোলন স্থগিত করলাম, করলাম, এই ধরনের যখন চাপের উপর ধরেন বিএনপিরও তো লক্ষ লক্ষ রাজনৈতিক দল আর ছাত্রদের মধ্যে তো ওই জায়গাটাই যেটা তখনই আমি কনফিউজড হয়েছি যে তারা এত তাড়াতাড়ি কম্প্রোমাইজ করে। আমি আবারও ফিরবো আপনার কাছে, আমি একটু যেতে চাই শহীদুদ্দিন মাহমুদ, লাস্ট কথাটা বলি, একটু শেষ করি। সেটা হলো যে যখন তারা উপদেষ্টা মণ্ডলীতে গেলেন, আমি বলছি এই শেষ হয়ে গেল,
কারণ তারা এই ভোগের রাজনীতিতে চলে গেল। জি, ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে সময় পেলে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছে যেতে চাই। আসলে এই নাগরিক কমিটির কথা যখন হয়েছিল তখনই বিভিন্ন রাজনৈতিক দল বলা শুরু করলো কিংস পার্টি সরকারের আনুগত্য থেকে তারা রাজনীতি করবে, এরকম বিভিন্ন ধরনের আলোচনা শুরু হলো। কিন্তু আজকে সারজিদ আলম বলেই দিয়েছেন যে আসলে নাগরিক কমিটি কোনো রাজনীতিতে যাবে না, তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে। আবার নতুন রাজনৈতিক দলকে আসলে সরকার কিংবা রাজনৈতিক দল কিংবা জনগণ, ছাত্র জনতা কিভাবে নিবে, আসলে তাদেরকে কিভাবে স্বাগত জানাবেন? ধন্যবাদ। এই কথা বলবার আগে শুধু একটি কথা বলতে চাই যে ৭১-এর চেতনা ২৪-এর চেতনার ভিতরে আমরা পার্থক্য করি বা কেউ কেউ পার্থক্য খোঁজার চেষ্টা করেন। আপনি নিশ্চয়ই এটা একমত হবেন যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে এবং অমর্যাদার বিরুদ্ধে। আমরা বৈষম্যের শিকার ছিলাম, আমাদের মর্যাদা দেওয়া হতো না, সেই জন্য এটাই প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। আর ২৪-এর কথাটাই কিন্তু একই কথা, বৈষম্য এবং আমার যে অধিকার সেটা। কিন্তু এটাই একটি বিশেষ রাজনৈতিক দলের বিপরীতে আপনার লড়াই, আর সেটা কিন্তু আমরা দেখেছি দেশের স্বাধীনতার জন্য লড়াই। স্বাধীনতার জন্য লড়াইটা আমি বৈষম্যের শিকার হয়েছি বলেই আমি সেই যুদ্ধটা করতে গেছি, দেশটা স্বাধীন হয়েছে। আর এটি হচ্ছে একটা ফ্যাসিস্ট রিজিম তৈরি হয়েছিল আমাদের মাঝে, সেটিকে আমরা হটানোর জন্য সেই লড়াইটা করেছি। চেতনার জায়গাটা একই রকম। আপনার যে মানুষের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করবার উপরে কোনো রাজনীতি নাই। আপনি কথা বলতে পারবেন না, আপনার মর্যাদা থাকবে না, এর উপরে কোনো রাজনীতি থাকতে পারবে না। সেই জায়গাটা এই জায়গাটা একই। সেই জন্য এই পার্থক্য খুঁজবার জায়গাটা খুব একটা বেশি আছে বলে আমি মনে করি না। যেটি বলছেন নতুন রাজনৈতিক দল, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সমাজে নতুন চিন্তার আবির্ভাব ঘটাটা, অভিপ্রায় থাকাটা এবং নতুনভাবে ভাবনার চিন্তা করবার সুযোগ তৈরি হওয়ার জায়গাটা আপনার এটা খোলা রাখা উচিত। এবং খোলা রাখা উচিত কি আমার ইচ্ছের উপরে নির্ভর করছে তা না। ওরা যেই রাজনৈতিক দলটি গড়বার চেষ্টা করছে, যে লক্ষ্য নির্ধারণ করার চেষ্টা করছে, আমি মনে করি এই নতুন বাংলাদেশ তৈরির ক্ষেত্রে তারা অবদান রাখবে, সেরকম একটা প্রত্যাশা নিয়েই তারা সেই কাজটা করছে। আমি তাকে সাধুবাদ জানাতে চাই। এই কারণে আমি মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশ উপকৃত হবে। কিংস পার্টির কথা বলছেন, কিংস পার্টির অভিজ্ঞতা আপারও আছে, আমরাও দেখেছি ইতিহাসে। সেই অর্থে যদি বলি, আমি বলবো যে আজকে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর রাজনীতিতে আগামী দিনে থাকবার কোনো জায়গা বা সুযোগ বা ইচ্ছা অথবা কোনো রকমের কোনো ইঙ্গিত আমরা এটা দেখিনি। সেই অর্থে সরকারের কোনো নিজেরা অংশীজন হবেন আগামী রাজনীতিতে সেটি আমি দেখছি না। সুতরাং এটা কিংস পার্টি বলা সেই অর্থে আমি বলতে চাই না। তবে সরকারের যদি কোনো আনুকূল্য, সরকারের কোনো সুবিধে নিয়ে যদি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেটি তার জন্য নিজের জন্য অমর্যাদার এবং তার নিজের আগামী দিনের চ্যালেঞ্জ গ্রহণ করা, সংগ্রাম করা, লড়াই করার ক্ষেত্রে অন্তরায় তৈরি হবে। সেই জায়গাটায় সতর্ক থাকবে তারা, এইটা আমি বিশ্বাস করতে চাই। আবার একটা কথা বলছিলেন, যেটি আমি কথাটা শেষ করতে চাই, যুগপৎ আন্দোলনে ওনারা বারবার বলে যে বিএনপির ৩১ দফা। আমি একটু বিনয়ের সাথে আপনাদের সাথে সংযোজন করতে চাই। আমরা যারা 39টি রাজনৈতিক দল এবং সব যুগপৎ আন্দোলনে ছিলাম, সকলের ৩১ দফা। ৩১ দফার ভিতরে ভিন্নতা ছিল। বিএনপির ৩১ দফা কয়েকটা দফার সাথে আমাদের দফার বেশ কম আছে, আমাদের গণতন্ত্র মঞ্চের দফা বেশ কম আছে, অন্যান্য দলগুলো আছে। এই দফাটা যুগপৎ আন্দোলনের দফাটা, বিএনপির দফা না। বিএনপি সহ আমরা ৬ মাস এটি নিয়ে অজস্র বৈঠকের মধ্য দিয়ে আমরা এটি তৈরি করেছি এবং একই দিন একই সাথে সমস্ত রাজনৈতিক দলসমূহ যুগপৎ আন্দোলনে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছে। পরিষ্কারটা করলাম এই জন্য, আমরা বলি এটা যুগপৎ আন্দোলনের ৩১ দফা। এই জায়গাটা পরিষ্কার করতে চাইলাম। আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই বাংলাদেশের রাজনীতিটা প্রাসঙ্গিক কিনা আমি জানি না। আজকে যেই পার্লামেন্টের আপার হাউসের একটি কথা আপনি শুনেছেন বা জানছেন, এবং সেই আপার হাউসে সংখ্যা আনুপাতিক প্রতিনিধিত্বের কথা বলা হচ্ছে এবং রাজনৈতিক দলসমূহ কেউ কেউ এটা একমত পোষণ করছে। আমরা খুব দৃঢ়ভাবে এটাকে বিরোধিতা করছি এবং প্রত্যাখ্যান করছি। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকছে। আমরা মনে করছি পার্লামেন্টের উচ্চকক্ষে সেই সমস্ত মানুষদের প্রতিনিধিত্ব থাকা দরকার যারা আমাদের এই যে দুর্বিদ্যায়িত রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা চলছি, এর মধ্য দিয়ে যারা পার্লামেন্টের সদস্য নির্বাচিত হতে পারবেন না এই জীবনে, সেই সমস্ত মানুষকে, যে সমস্ত মানুষ মেধা, প্রজ্ঞায়, শ্রম, ঘামে, তার ব্যবসা বাণিজ্যে সমস্ত ক্ষেত্রে তার মেধার অধিকারী, প্রজ্ঞার অধিকারী এবং জাতিরাষ্ট্র গঠন করবার জন্য তিনি অবদান রাখতে পারেন। একদম কৃষক, তার প্রতিনিধিত্ব আমার কিন্তু ক্ষমতার ভেতরে নাই।
আমাদের এখানে ক্ষমতায়ন হচ্ছে রাজনৈতিক দলের ক্ষমতায়ন। আগামী নির্বাচন হবে, নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে, জনগণ ক্ষমতা যাবে এই কথাটা কিন্তু বলা হয় না, বিএনপি ক্ষমতা যাবে। এখন আর বলতে পারেন বিএনপি তো জনগণের উপর প্রতিনিধিত্ব করে। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিত্বের জায়গায় সমস্ত 18 কোটি মানুষ কিন্তু তাদের উঠানের মধ্যে নাই। রাজনৈতিক দলের তার সমর্থক, তার ভোটার অনেক কিছু আছে, কিন্তু এর বাইরে বিশাল জনগোষ্ঠী আছে যারা রাজনৈতিক দলের সদস্য নয়, অন্তর্ভুক্ত নয়, তারা ভোট দেয় হয়তো। সেই সমস্ত মানুষরা স্ব পেশায় তারা শেষ পর্যায়ে তারা সফল। সেই সফল মানুষগুলো, সেই বিজ্ঞানী, সেই সাংবাদিক, সেই ডাক্তার, সেই ইঞ্জিনিয়ার, সেই মেধাবী মানুষ, যে গার্মেন্টস শিল্পের যে উৎপাদন যারা জড়িত তারা, যারা রেমিটেন্স আসছে তারা, যারা কৃষক আমার খাদ্যের স্বয়ংসম্পূর্ণ জোগাচ্ছে তারা, তাদেরকে ক্ষমতার অংশীজন করবেন না, এরপরে বলবেন আপনি গণতন্ত্র দিবেন, সেটি জনগণ কেন বিশ্বাস করবে? আমরা 54 বছরের দলতন্ত্র দেখলাম, দলের ক্ষমতায়ন দেখলাম। আমরা বলতে চাই দল থাকবে, দলের সাথে এই সমাজ শক্তি, শ্রম কর্ম পেশার মানুষ যারা সরাসরি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এই মানুষগুলোকে পার্লামেন্টের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত করুন, এবং এর মাধ্যমে রাজনৈতিক দল এবং দল বহির্ভূত যে সমস্ত মানুষ যারা অবদান রাখতে পারে রাষ্ট্র ক্ষমতা গিয়ে জাতিকে পুনর্গঠন করবার ক্ষেত্রে তার অবদান রাখবার সুযোগ আছে, সেই মানুষগুলোকে ক্ষমতায়ন করুন। এর মধ্য দিয়ে সমাজের সকল অংশের ক্ষমতায় প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, অংশীদারিত্ব নিশ্চিত হবে। এই অংশীদারিত্ব নিশ্চিত করতে পারলেই গণতন্ত্র টেকসই হবে। তা না হলে শুধু রাজনৈতিক দলের ক্ষমতায়ন হবে, আবারও দলতন্ত্র হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একবারই শেষ পর্যায়ে প্রিয় দর্শক শুনছিলেন আলোচনা। আজকে আমরা আসলে ঘোষণাপত্র এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আসলে এক দফার ঘোষণা যেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেওয়া হয়েছিল সেখান থেকে 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সেখান থেকে ঘোষণা করা হবে এবং সেখান থেকে আসলে দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে, জনগণের স্বার্থে ভালো কিছু আসবে এমনটাই আশা করছি সবাই। এতক্ষণ সবার সঙ্গে থাকা সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।